কই ঠিকই তো আছে 20 বলছিলাম না 25 তো বেজে গেছে অলরেডি। হ্যাঁ আমি তো 30 দেখলাম। তাহলে এক্স লিঙ্ক ডিজিজ যেটা আছে আমাদের আজকে টপিক হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ বা বাংলা কি বলবো বংশগতি রোগ। হ্যাঁ হ্যাঁ দেবো না না বিয়ে করুন। বংশগতীয় এক্স লিঙ্ক ডিজিজ যে সকল রোগগুলা এক্স লিঙ্ক ডিজিজ বলতে কি বোঝায় যে সকল রোগ মানে এক্স ক্রোমোজোম হ্যাঁ এক্স ক্রোমোজোম দ্বারা পরিবাহিত হয়ে বংশ পরম্পরায় পরিবাহিত হয়। যে সকল রোগগুলা বংশ পরম্পরায় পরিবাহিত হয় তাদেরকে বলা হয় এক্স লিঙ্ক ডিজিজ। মানে বাবা মার বৈশিষ্ট্যগুলো তার সন্তান সন্ততির মধ্যে এক্স ক্রোমোজোম দ্বারা পরিবাহিত হওয়াকে বলা হয় এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। একটা হচ্ছে রোগগুলোকে বলা হয় এক্স লিঙ্ক ডিজিজ, আর এই যে ধর্মগুলোকে পরিবাহিত হওয়ার এই ফ্লোটাকে বলা হয় এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। তাহলে লেখেন বাবা মার বৈশিষ্ট্য, বাবা মার বৈশিষ্ট্য, বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, সন্ততির মধ্যে পরিবহনকে বংশগতি বলা হয়, বংশগতি বলা। আর যে সকল রোগ, যে সকল রোগ বাবা মার বৈশিষ্ট্য, যে সকল রোগ এক্স ক্রোমোজোম দ্বারা, এক্স ক্রোমোজোম দ্বারা সন্তানের মধ্যে পরিবাহিত হয় তাকে এক্স লিঙ্কড ডিজিজ বা সেক্স লিঙ্ক ডিজিজ বলা হয় বা বংশগতি রোগ বলা হয়। আর এই পরিবহন হওয়াকে বলা হয় এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলে দেখি। এক্স ক্রোমোজোমের মাধ্যমে এক্স লিঙ্কড বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চালিত হওয়াকে এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলে। আর এক্স লিঙ্কড ডিজিজ বংশ পরম্পরায় পরিবহন হওয়াকে এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়। ইনহেরিটেন্স। তাহলে একটা হচ্ছে এক্স লিঙ্কড ডিজিজ হচ্ছে যে সকল ডিজিজগুলো এক্স ক্রোমোজোম দ্বারা সঞ্চারিত হয় পরিবাহিত হয় তাকে এক্স লিঙ্কড ডিজিজ বলে। আর এই যে সঞ্চারিত হওয়াকে বলা হয় ইনহেরিটেন্স। বাবা মার বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোম দ্বারা বা এক্স লিঙ্ক ডিজিজগুলো বংশ পরম্পরায় পরিবহন হওয়াকে বলা হয় এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। আচ্ছা নরমালি তাহলে ওয়াই লিঙ্কস হয় না কেন? ওয়াই লিঙ্কড ডিজিজ কেন হয়? এক্স লিঙ্ক কেন আছে? এক্স লিঙ্ক কেন হয়, ওয়াই লিঙ্কড কেন হয় না? এক্সটা হচ্ছে এই ক্রোমোজোমটা আকারে বড় থাকে আর ওয়াই ক্রোমোজোমটা আকারে ছোট থাকে এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে জিনের সংখ্যা কম এবং এক্স ক্রোমোজোমের জিনের সংখ্যা বেশি। এখানে বড়, এর আকার অনেক বড়, এর মধ্যে জিনের সংখ্যা বেশি। আর ওয়াই ক্রোমোজোম যেটা এটা জিনের সংখ্যা কম থাকে। আর নর্মালি মেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে কয়টা? একটা, আর একটা ওয়াই থাকে আমরা জানি। আর ফিমেলের ক্ষেত্রে দুইটা এক্স থাকে। তো একটা নষ্ট হইলে আরটা কি হয়? আর একটা সাপোর্টিং জিন হিসেবে কাজ করে। তাহলে ফিমেলের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের দুইটা কপি থাকে, যার জন্য তারা কি হয় এই এক্স লিঙ্ক ডিজিজের তারা মেইনলি বাহক হবে। এই কথাটা লেখেন তাহলে। মানে কি বলে মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের দুটি, মানে এক্স ক্রোমোজোমের দুটি কপি থাকে। লেখেন মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের দুটি কপি থাকে। ফিমেলের ক্ষেত্রে
ভদ্র মহিলা। আচ্ছা, এক্স কি বললাম, ফিমেলের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের দুটি কপি থাকে। একটি একটি আক্রান্ত হলে একটি জিন আক্রান্ত হলে এক মানে দুইটা ক্রোমোজোম থাকে, তাই না? একটি ক্রোমোজোম আক্রান্ত হলে অপরটি সাপোর্টিং বা সহায়ক ক্রোমোজোম হিসেবে কাজ করে। অপরটি সহায়ক বা সাপোর্টিং ক্রোমোজোম হিসেবে কাজ করে। একটি ক্রোমোজোম আক্রান্ত হলে অপরটি সহায়ক বা সাপোর্টিং ক্রোমোজোম হিসেবে কাজ করে। তাই এরা সাধারণত বাহক হয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকে যেটি আক্রান্ত হলে রোগের লক্ষণ প্রকাশ পায়। একটি এক্স ক্রোমোজোম থাকে যেটি আক্রান্ত হলে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাই বংশগতীয় রোগে পুরুষ সাধারণত আক্রান্ত এবং মহিলা সাধারণত বাহক হয়। তাই বংশগতীয় রোগের ক্ষেত্রে পুরুষ সাধারণত আক্রান্ত বংশগতীয় রোগের ক্ষেত্রে পুরুষ সাধারণত আক্রান্ত এবং মহিলা সাধারণত বাহক হয়। তাহলে ফিমেল হবে বাহক আর মেল হবে আক্রান্ত, এফেক্টেড। মানে বংশের বাতি নিভে যাবে যেহেতু একটা ক্রোমোজোম আছে, একটা ক্রোমোজোমে যদি এফেক্টেড থাকে সেক্ষেত্রে সে ইন কেস অফ মেলের ক্ষেত্রে একটা ক্রোমোজোম আছে শুধু, এটা যদি এফেক্টেড হয় তাহলে সে তার বৈশিষ্ট্য লক্ষণ প্রকাশ পাবে, সে এফেক্টেড হবে। তাহলে এক্স লিঙ্কড ডিজিজগুলোর মেইনলি ফিমেল হবে দে আর ক্যারিয়ার অ্যান্ড মেল হবে দে আর এফেক্টেড কমনলি। আর ওয়াই ক্রোমোজোম দ্বারা হয় না কেন এই রোগগুলো? ওয়াই ক্রোমোজোম দেওয়া হয় না কেন? কারণ ওয়াই ক্রোমোজোমে জিন সংখ্যা কম, আকারে ছোট থাকে, এর জন্য ওয়াই ক্রোমোজোম দ্বারা এরা হয় না। এক্স ক্রোমোজোম দিয়ে হয়। এক্স ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হলে এর যে জিন লোকাস এর মধ্যে মিউটেশন যদি হয়, মানে জিনগত চেঞ্জ হয়ে গেছে, মিউটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে মিউটেশন কি বুঝেন তো? কি ডিএনএ সিকোয়েন্সের স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন। তাহলে এক্স লিঙ্কড ডিজিজ কি আছে? এটা নিমোনিক দিয়ে লাগবে। তাহলে উদাহরণ করে নাম লেখেন। উদাহরণ হচ্ছে হিমু রাতে বেশি দই টেস্ট করে হাঁপিয়েছে। হিমোফিলিয়া রাতে হচ্ছে রাত কানা। দেশি হলো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। দেশি দই টেস্ট করে হাঁপিয়েছে। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। দই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্ট করে হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন।
ফেমিনাইজেশন। পরে হচ্ছে কালার ব্লাইন্ড, দুসেনি মাসকুল মাসকুলার ডিস্ট্রফি, কালার বেয়া ব্লাইন্ড, মাসকুলার তো লাগে মাসকুল ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিস্ট্রফি, ডিস্ট্রফি বড় বলা পরিষ্কার। কালার ব্লাইন্ড, কত কালার ব্লাইন্ড হয় হাইপারট্রাইকোসিস, আর আপনি আগে ক্লাস হচ্ছে হাইপার ট্রাইকোসিস। হিমোফিলিয়া, এখানেই আগে রাতকানা, দেশি হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, দুই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, তত হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, পরে হচ্ছে কালার ব্লাইন্ড, হাপি হচ্ছে হাইপারট্রাইকোসিস, ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস দয়াকার দন্ত স, ইনসিপিডাস দয়াকার দন্ত স, ইনসিপিডাস। আমার লেখা কি অনেক খারাপ। টেস্টিকুলার দেখি টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফিমি দেখি ফেমি আচ্ছা ফিমি বা ফেমি একই। পরে মানে কালার টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফেমিনাইজেশন, ইনসিপিডাস, ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, টেস্টিকুলার ফেমিনাইজেশন, কালার ব্লাইন্ড, হাইপারট্রাইকোসিস, হিমোফিলিয়া, রাতকানা, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস ইনসিপিডাস, টেস্টিকুলার ফেমিনাইজেশন, কালার ব্লাইন্ড, হাইপারট্রাইকোসিস। জিবে লিখছি তাহলে হিমোফিলিয়া এটা তো বুঝে নেই। এখন না লিখার আগে ক্লাসে আছে হিমোফিলিয়া হচ্ছে একটা রক্ততঞ্চন ঘটিত এক ধরনের ডিজিজ। এটা রক্ত তন্ত্রে বাধা হ্যাঁ, রক্ততঞ্চন করতে পারে না। এই হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্ততঞ্চন করতে পারে না, ব্লাড মানে ক্লটিং হয় না। তাহলে ওদের ক্ষেত্রে কি হবে? আমরা আস্তে আস্তে পড়বো, সবগুলোই পড়বো। রাতকানা, রাতকানা বুঝেন তো, রাত্রে চোখে দেখেন। আচ্ছা বাকিটা কি সবরা ঠিকই দেখে হ্যাঁ, ওদের যে রাতকানার মধ্যে ই হয়, কিছু কিছু রাতকানা ভিটামিন এর অভাবে রাতকানা হতে পারে। জি ভাই এই যে রাতে চোখে দেয় না, আসলে রাতে কম চোখে দেখে। হ্যাঁ, রাতকানা বেশি হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, মানে মাসেল ডিস্ট্রফি হয়ে যায়। মাসেল যেগুলো আছে, মাসেল চিকন হয়ে যাবে, মাসেল উইকনেস, মানে মাসেল একদম। ওই যে কিছু কিছু মানুষ আছে, একবার ওই যে একটা লোক, কুমিল্লাতে একটা লোক আছে, হ্যাঁ ঘুরে যে কুমিল্লাতে একটা লোক আছে, দেখবেন যে ওই যে ইয়ের মধ্যে, ভ্যানের মধ্যে করে নিয়ে ঘুরে, ওনারা নিয়ে ঘুরে, মাসেল একদম চিকন, চিকন মানুষ একদম। তারপরে হচ্ছে ভাই আমরা দেখছি একবার মেলা শুনো এই হচ্ছে এই মাসকুলার ডিস্ট্রফি। আবার এই ইয়ের মধ্যেও আছে, ওই টমসম রিজে একটা ছেলে আছে, ও হচ্ছে একদম ইয়ে করতে পারে না, একদম মাসেল ডিস্ট্রফি, মাসেল চিকন হয়ে গেছে এবং মুভমেন্ট করতে পারে না, ভালো করে হাঁটতে পারে না। ওখানে ওখানে ও টাকা পয়সা তুলে, তো ওখান থেকে মাসকুলার ডিস্ট্রফি মানে মাসেল একদম ডিস্ট্রফি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ডুশেনির ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক, 30 বছর বয়সে মারা যায়। আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ধাবিত হবে, নিজের কাজ নিজে করতে পারবে না, সাপোর্ট লাগবে। তারপর হচ্ছে দুই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস একটা আছে, আর একটা ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিডাস হচ্ছে আমাদের দেহ থেকে, আমাদের ইয়ের ভেতরে কি বলে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের থেকে আমরা পড়বো আস্তে আস্তে, আমাদের ভেতর দিকে জাস্ট এই বরাবর আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন বের হয়, নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। পড়াইছি না? এই ডাইউরেটিক হরমোন যদি না থাকে তাহলে কি হবে বলেন তো দেখি, নওশীন বলেন, এটা পড়াইছি তো এই চ্যাপ্টার। এডিএইচ যদি কারো না থাকে তাহলে কি সমস্যা হবে? এডিএইচ যদি কারো না থাকে তাহলে কি হবে? এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে আমাদের ব্রেন থেকে ক্ষরণ হয়, ক্ষরণ হয়ে রক্তের মাধ্যমে যায়, গিয়ে সে কিডনির দূরবর্তী পেছনের নালিকার মধ্যে পানি অ্যাবজর্পশন করে। তো পানি অ্যাবজর্পশন যদি না করে তাহলে পানি বের হয়ে যাবে। আমাদের নেফ্রন যে আছে, আমাদের নেফ্রনের যে পেছনের দূরবর্তী পেছনের নালিকা, এই দূরবর্তী পেছনের নালিকার মধ্যে সে কি করবে? এডিএইচ সে পানি অ্যাবজর্ব করবে। এই ছাকার পর পানি যেটা বের হয়ে আসবে এটাকে আবার সে শুষে নেয়, অ্যাবজর্ব করে, রিঅ্যাবজর্ব করে। তো এটা যদি না করতে পারে এডিএইচ যদি কম, যেহেতু এডিএইচ কম, পানিটা অতিরিক্ত পানিটাকে সে দেহের মধ্যে আবার নিতে পারলো না, তাহলে বেশি বেশি পানি বের হয়ে যাবে, এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। আর এমনিতে ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা হচ্ছে যে
যে রক্তের মধ্যে সুগার বেশি। সুগার বেশি থাকলে তখন কি হবে? সুগার বেশি থাকলে যখনই এর মধ্যে নলের ভেতরের সুগার বেশি, তখন পানি আবার উল্টা মানে দেহ থেকে বের হয়ে আসে, নলের মধ্যে চলে যায়। মানে মূল কথা হচ্ছে যে সুগারের ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে কি হয়, ওদের রক্তে গ্লুকোজ বেশি। গ্লুকোজ বেশি থাকলে কি হয় চিন্তা করেন, একটা নদী, প্রবাহমান নদীর মধ্যে কিছু আপনার আছে, কিছু আপেল পর যাচ্ছে, আর মানুষ সাইড থেকে এদেরকে ধরতেছে, সাইড থেকে নেওয়ার চেষ্টা করতেছে। এখন নদীর প্রবাহ যদি খুব আপেলের সংখ্যা যদি বেশি থাকে তাহলে, আর লোকের সংখ্যা যদি কম থাকে তাহলে কি ধরতে পারবে সবগুলাকে? কিছু মিসিং হয়ে যাবে না? এরকম যখন গ্লুকোজ এমনিতে যখন যাওয়ার ফলে কি হয়, ওই গ্লুকোজটাকে অ্যাবজর্ব সব করতে পারে না। যখন দেহের মধ্যে গ্লুকোজ যখন বেশি, তখন গ্লুকোজ থাকবেও তত বেশি। যত বেশি গ্লুকোজ থাকবে, নালীতে যাওয়ার সময় ওদেরকে আবার রিঅ্যাবজর্ব করতে পারে না, ফলে কিছু কিছু গ্লুকোজ থেকে যায়। আর যখনই রক্তের মধ্যে গ্লুকোজ, মানে এই নালীর মধ্যে যখন গ্লুকোজ বেশি থাকবে, তখন দেহ থেকে উল্টা পানি আসবে ওর জন্য। কারণ এই জিনিসটা ঘন, এই জিনিসটা যদি ঘন হয়ে যায় তখন কি হবে? উল্টা দিক থেকে পানি আসবে না, বাইরে থেকে, ভেতর থেকে, দেহ থেকে পানি বের হয়ে সহ পানি বেশি পানি বের হয়ে যাবে, গ্লুকোজ সহ পানি বেরিয়ে আসবে। আর ইনসিপিডাসটা কি? ইনসিপিডাস হচ্ছে ও এডিএইচ আসে না, এডিএইচ না আসে তখন কি হবে? ওই পানিটা আবার রিঅ্যাবজর্ব করতে পারতেছে না, তাহলে বেশি পানি বেরিয়ে আসবে। আবার বলি, একটা হচ্ছে রক্তে গ্লুকোজ বেশি, যার জন্য নালী দিয়ে যখন গ্লুকোজ যখন যায় তখন আমাদের দেহ থেকে পানি সহ সে চলে যায়। আর একটা হচ্ছে এডিএইচ কম, এডিএইচ কম থাকলে এখানে এডিএইচ না কাজ করলে পানি অ্যাবজর্ব হবে না আমার দেহের মধ্যে, তখন সেক্ষেত্রেও ডায়াবেটিস ইনসিপিডাস হবে। টেস্টিকুলার ফেমিনাইজেশন, আস্তে আস্তে মহিলা হয়ে যাবে, পুরুষ থেকে আস্তে আস্তে মহিলা হবে, টেস্টিস অ্যাস্ট্রফি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মেল থেকে ফিমেলে কনভার্ট হয়ে যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফেমি মানে কি ফিমেল, ফিমেলে কনভার্ট হচ্ছে, টেস্টিস অ্যাট্রফি হয়ে যাবে। পরে হচ্ছে কালার ব্লাইন্ড, যে বর্ণন। হাইপারট্রাইকোসিস হচ্ছে বেশি চুল হবে। এটা তো ভালো। হ্যাঁ, বেশি চুল হবে মানে কি অ্যাবনর্মাল কেসে, মহিলাদের ক্ষেত্রে দাড়ির মধ্যে দাড়ি গজাবে, মোজ গজাবে, এই সকল, বিশেষ করে সারা শরীরে, বেশি করে হাত পায়ে অনেক বেশি চুল থাকবে, মুখ বরাবর চুল থাকবে। এগুলা কি হয়? এগুলো হচ্ছে হাইপারট্রাইকোসিসের জন্য হয়। ফিমেলের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রোজেন যদি বেশি হরমোন সিক্রেশন হয়, এগুলো সব হরমোনের জন্য হয়। যাদের ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কিছু ইয়ের ক্ষেত্রে, ওভারির মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে, অ্যাবনর্মালের ক্ষেত্রেও হতে পারে, দেখা যায় যে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়। অনেক কাহিনী আছে এখানে, এর মধ্যে মূল কথা হচ্ছে হরমোন আছে একটা, নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এই হরমোন যদি বেশি থাকে তখন সেক্ষেত্রেও দেখা যায় চুল মানে বেশি, অনেকের থাকে, মানে দাড়ির মতো তৈরি হয়, ফিমেলের ক্ষেত্রে মোজ তৈরি হয় অনেক বেশি, মানে বেশি তৈরি হয়। আবার হাইপারট্রাইকোসিস মূল কথা হচ্ছে এই মানে চুল বেশি থাকবে দেহের মধ্যে। তাহলে এই জিনিসটা এখানে বলা হচ্ছে হাইপারট্রাইকোসিস, এগুলো গেল। তাহলে আমাদের কি ক্ষেত্রে কি বলছে? বর্ণান্ত। এখন আমাদের লাল সবুজ বর্ণান্ত, নর্মালি আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কালার ব্লাইন্ড, লাল সবুজ বর্ণান্ত। তাহলে চিন্তা করেন, এটা তো আমরা জানি যে চোখের মধ্যে আমাদের যে লাইটটা পড়ে, চোখের মধ্যে আমাদের যে লাইটটা পড়ে, সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদের বানাইছে, আল্লাহ তাআলা আমাদের বানাইছে। তো আমাদের যে চোখটা আছে, এই চোখটা আচ্ছা, এখন আমাদের লাইট যখন যায়, কোন একটা লাইট যখন এর মধ্যে দিয়ে যখন যাবে, তখন কি হয়? এই লাইটটা যাওয়ার পর এইদিকে আসে, এইদিকে আসে, এবং এখানে আমাদের রেটিনা আছে, তাই না? এটা পরীক্ষা আসবে যে চোখের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? রেটিনা। এবং এটা কি হয়? এখানে কিছু রড সেল এবং কোন সেল থাকে, আমরা জানি রড সেল এবং কোন সেল থাকে। এই সেলগুলো কি করে? এই সেলগুলোর কাজ হচ্ছে আমাদের উদ্দীপনা, বিশেষ করে রড সেলের কাজ হচ্ছে সে কম লাইটে দেখতে, ডিম লাইটে দেখতে সাহায্য করে। আর কোন সেলগুলা সে হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে, কালারফুল লাইট দেখতে সাহায্য করে। তো কোন সেলের তৈরি হওয়ার জন্য আবার বিভিন্ন পিগমেন্ট লাগে, মানে বিভিন্ন প্রোটিন লাগে, প্রোটিন লাইক পিগমেন্ট। তো এই কারো যদি এই প্রোটিন তৈরি হতে বা এই পিগমেন্টের সাবস্টেন্স তৈরি হতে অসুবিধা হয়, তখন কি হয়?
তখন ওদের দেখা যায় যে ওই পার্টিকুলার কালারটা সে ধরতে পারতেছে না। তখন সেক্ষেত্রে বিশেষ করে কমনলি লাল সবুজ বর্ণান্ধ হয়। লাল এবং সবুজ এই দুইটাই মূলত হচ্ছে সে ধরতে পারে না। এবং নর্মালি ওই যে বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে, মেলের ক্ষেত্রে ইন কেস অফ মেল তারা বেশি অ্যাফেক্টেড, 10 জনের মধ্যে একজন ইয়ে থাকবে, কালার ব্লাইন্ড থাকবে। আর ফিমেলগুলো একটু কম থাকে, 10 থেকে 10 জনে একজন, মেলের ক্ষেত্রে 10 জনের মধ্যে একজন কালার ব্লাইন্ড থাকে। আসলে তো আবার আমাদের চোখের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে যে ইমেজটা, এই ইমেজটা উল্টা হয়, উল্টা ছবি তৈরি হয়, মানে মাথা আমার উপরের দিকে আর এখানে মাথাটা থাকবে নিচের দিকে, ব্রেনের মধ্যে গিয়ে এটা আবার সোজা হয়। ওটা না আমাদের ইয়াতে আচ্ছা। কালার হ্যাঁ, এটা করবো, আধাটা শেষ হবে। এখন এই অংশটা একটু পরের সবাই দেখেন। পুরো বলছে না এক্সট্রিম ডিজিজ আবার দুই ধরনের হতে পারে, একটা রিসিসিভ আর একটা ডমিনেন্ট। আমরা মেইনলি ডমিনেন্টটা পড়বো না, বইয়ের মধ্যে ডমিনেন্ট আলোচনা নাই। আমরা এই যে রিসিসিভটা পড়বো প্রচ্ছন্ন অবস্থায়, দ্যাট মিন্স এক্সট্রিম ডিজিজগুলা আমাদের যে লাল সবুজ বর্ণান্ধতা যেটা আছে, কালার ব্লাইন্ড, এই রিসিসিভ অবস্থায় যদি তার বৈশিষ্ট্য প্রকাশ পায়, সকল বৈশিষ্ট্যগুলো যদি চলে আসে, দিস ইজ কল্ড এক্স লিঙ্ক রিসিসিভ ডিসঅর্ডার। আর যদি প্রকট অবস্থায় তার বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় এক্স লিঙ্ক ডমিনেন্ট। একটা বলা হয় রিসিসিভ আর একটা ডমিনেন্ট। মানে যদি এমন হয় যে দুইটাই, হ্যাঁ দুইটাই সি, মানে বাংলা দুই লিখি যে প্রচ্ছন্ন অবস্থায়, প্রচ্ছন্ন অবস্থায় রোগের লক্ষণ প্রকাশ পায়, রোগের লক্ষণ প্রকাশ পায়, এটাকে বলা হয় রিসিসিভ। আর প্রকট অবস্থায় যদি বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকট
দেখা যায় অনেক সময় প্রকট অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পায়। বৈশিষ্ট্য প্রকাশ পায়। আমাদের যত আছে কি বলে আমরা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। বর্ণান্ধ হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ এক্স লিঙ্ক রিসিসিভ ডিসঅর্ডার। এটা হচ্ছে এক্স লিঙ্কড, এটি এক্স লিঙ্কড রিসিসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, বর্ণান্ধ কালার ব্লাইন্ড মানে প্রচ্ছন্ন, যখন জিনটা যখন প্রচ্ছন্ন অবস্থায় ছোট অবস্থায় যখন থাকবে তখন সে কালার ব্লাইন্ড কি হবে, বর্ণান্ধ হবে। এবং এই ক্ষেত্রে কি হবে, এবং এই সকল ডিজিজের ক্ষেত্রে এদের ক্ষেত্রে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে হচ্ছে ডায়াগোনাল ট্রান্সমিশন। ডায়াগোনাল মানে হচ্ছে যদি বাবা মা মানে বাবা যদি এফেক্টেড থাকে তাহলে তার মেয়ের সন্তান এফেক্টেড হবে, আর মা যদি এফেক্টেড থাকে তাহলে তার ছেলে সন্তান বেশি এফেক্টেড হবে। এদিকে বলা হয় ডায়াগোনাল ট্রান্সমিশন। ডায়াগোনাল মানে কি, মানে মায়ের বৈশিষ্ট্য যাবে ছেলে সন্তান আর বাবার বৈশিষ্ট্য যাবে মেয়ের সন্তান। দিস ইজ কল্ড ডায়াগোনাল ট্রান্সমিশন। তো এই এক্স লিঙ্ক রিসিসিভ, বিশেষ করে বর্ণান্ধদের মধ্যে এক্স লিঙ্ক রিসিসিভ ডিসঅর্ডারের মধ্যে ডায়াগোনাল ট্রান্সমিশন। এই ক্ষেত্রে ডায়াগোনাল ট্রান্সমিশন হয়। ডায়াগোনাল ট্রান্সমিশন মানে কি, অর্থাৎ বাবার বৈশিষ্ট্য মেয়ে সন্তান এবং মায়ের বৈশিষ্ট্য বাবার বৈশিষ্ট্য মেয়ে সন্তানের দিকে যাবে, মেয়ে সন্তানের দিকে, এবং মায়ের বৈশিষ্ট্য যাবে ছেলের দিকে, ছেলে সন্তানের দিকে। এটা ডায়াগোনাল ট্রান্সমিশন হয়, অর্থাৎ বাবার বৈশিষ্ট্য যায় মেয়ে সন্তানের দিকে আর মায়ের বৈশিষ্ট্য ছেলে সন্তানের দিকে ধাবিত হয়, প্রবাহিত হয়। তাহলে মা যদি থাকে কালার ব্লাইন্ড, মা যদি নরমালি কালার ব্লাইন্ড থাকে না, বাবা যদি কালার ব্লাইন্ড থাকে তাহলে তার কোন সন্তান বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে? মেয়ে সন্তান বেশি এফেক্টেড। এটা হচ্ছে বুঝতে হবে তো উল্টা না হইছে। কি হ্যাঁ, মারটা মেয়ে বেশি ব্যস্ত না। এর জন্য ওই যেটা না মায়েরটা পাবে, মানে এই সকল ডিজিজের ক্ষেত্রে সবগুলো বৈশিষ্ট্য না। তাহলে ছেলেটা ইন কেস অফ এক্স লিঙ্ক রিসিসিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার ক্ষেত্রে হবে মেয়ে সন্তানগুলো বাবারটা পাবে, মায়েরটা পাবে এটা। কিন্তু আবার অটোজোমাল ডিজিজের ক্ষেত্রে পাবে সবাই এফেক্টেড হবে সমান হারে, কোনো ধরনের এখানে বাস বিচার নাই, সবাই সমান হারে এফেক্টেড হবে। অটোজোমাল রিসিসিভ, অটো মানে এটা, অটোজোম মানে হচ্ছে ওই যে 22 জোড়া ক্রোমোজোম এফেক্টের কারণে। কি স্যার বাবার বৈশিষ্ট্য যদি মেয়ে পায়, বাবা যদি বর্ণার ধরনের কালার ব্লাইন্ড হয়, তাহলে মেয়ে কি কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা? কি হবে এটা আমরা পড়বো, যে একটা ইয়ে দিছি আমি এবার পড়বো। একটা ছক আছে যেটা তাহলে লেখেন যে একটা আমরা কোশ্চেন লেখেন, এই মানে মায়ের বৈশিষ্ট্য ছেলে আর এটা লেখছে বাবার বৈশিষ্ট্য মেয়ে তাহলে লেখেন সন্তানের দিকে যে কোশ্চেন লেখেন একটা, বাবা বর্ণান্ধ এবং মা, বাবা বর্ণান্ধ এবং মা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। বাবা হচ্ছে বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে? বাবা বর্ণান্ধ, মা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে? হ্যাঁ, বই দেন। বাবা কেমন? বাবা বর্ণান্ধ, মা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন যদি হয় তাহলে তার সন্তানের প্রকৃতি কেমন হবে? তাহলে মনে করি বাবা কি বলছি, বর্ণান্ধ বাবা, বর্ণান্ধ বাবার জিনোটাইপ
জিনোটাইপ তাহলে কি বর্ণান্ধ মানে কি, যেহেতু এক্স ক্রোমোজোম দ্বারা হচ্ছে, বাবার এক্স ক্রোমোজোম আছে একটা এক্স আর একটা ওয়াই, আর যেহেতু আমরা বললাম এটা একটা প্রচ্ছন্ন অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে কালার প্রাইমকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা যদি প্রকাশ করি তাহলে ছোট সি আমরা নিতে পারি, এটা হচ্ছে ছোট সি, মানে যেহেতু এই রোগটা প্রচ্ছন্ন অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পায়, এই জন্য আমরা এটাকে বড় সি লিখি নিই। বড় সি যদি লিখতাম তাহলে উপরে বড় সি এরকম করে দিলে বোঝায় যে এটা প্রকট জিন আছে এবং এরা তার মধ্যে বৈশিষ্ট্য আসবে। কিন্তু এই জিনটাকে যদি আমি ছোট করে দিই লিখি, মানে ছোট সি করে দিই লিখি, তাহলে প্রচ্ছন্ন অবস্থায় এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং সেক্ষেত্রে বর্ণান্ধ বাবার জিনোটাইপ হবে XCY। আর কি বললাম, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, হ্যাঁ প্রচ্ছন্ন অবস্থায়, মানে এটা প্রচ্ছন্ন অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে এদের ক্ষেত্রে যখনই জিনটা প্রচ্ছন্ন হবে তখনই সেটা হচ্ছে সে আর প্রোটিন তৈরি করতে পারবে না। ওই যে এর আগে আমরা বলছিলাম না লিথাল জিন, যখন সে দুইটা প্রকট হয় তখন সে ওই জিনটা মারা যায়। তো ওদের প্রপার্টি সৃষ্টিকর্তার নির্দেশ, সেগুলো আমাদের কোনো হাত নাই, বিজ্ঞানীরা গিয়ে ওরা বানায় নাই, এটা হচ্ছে নেচারই এটা করে দিচ্ছে। তো যখন দেখা গেছে যে জিনটা প্রচ্ছন্ন জিন অবস্থায়, যখন একটা প্রচ্ছন্ন জিন সে পাবে তখন সে হবে কালার ব্লাইন্ড। বর্ণান্ধ বাবার জিনোটাইপ XCY, আর স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মায়ের জিনোটাইপ হবে XX, মানে হচ্ছে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেহেতু দুটাই স্বাভাবিক এর জন্য আমরা বড় সি দেব, যেহেতু প্রকট অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রচ্ছন্ন অবস্থায় পায়, তাই এটাকে আমরা কি করে দিচ্ছি, দুটাকে প্রকট করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। তাহলে আমরা চিন্তাত্মিক ব্যাখ্যা যদি করি, ব্যাখ্যা মানে ঠিক আছে না, হ্যাঁ দুইটা যখন হ্যাঁ, তাহলে মোবাইলের চার্জ দেয় পাওয়ারটা বলছে এটা কইছে না এরকম হয়ে যায় ইসরাত জাহান, হ্যাঁ চিন্তাত্মিক ব্যাখ্যা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে বর্ণান্ধ বাবা, তাহলে P1 প্যারেন্টসের ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে বর্ণান্ধ ফিনোটাইপ, প্রথমে লিখব ফিনোটাইপের ক্ষেত্রে বর্ণান্ধ বাবা ক্রস স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, মা, এটা তাহলে ওদের ফিনোটাইপ, এটা জিনোটাইপ কি হবে, জিনোটাইপ হবে বাবার ক্ষেত্রে তাহলে কত XCY ক্রস XC ক্রস XC, তাহলে এখান থেকে গ্যামেটগুলো কি হবে, এখান থেকে গ্যামেটগুলো আলাদা হয়ে যাবে, এই গ্যামেটগুলো আলাদা হবে না, তাহলে XC এখান থেকে গ্যামেটগুলো যদি আলাদা হয় তাহলে XC আর Y এটা একটা গ্যামেট, এখান থেকে গ্যামেটগুলো আলাদা যদি হয় সেক্ষেত্রে কি হবে XC আর XC, তাহলে ও যদি ওর সাথে ক্রস হয়, এ এর সাথে ক্রস হতে পারে, অথবা এ এর সাথে ক্রস হতে পারে, এ এর সাথে ক্রস হতে পারে, এ এর সাথে ক্রস হতে পারে, তাহলে ও যদি ওর সাথে ক্রস হয় তাহলে XC C, আবার XC আর XCY আর XCY। দ্যাট মিন্স দেখা যাচ্ছে যে সন্তানের ক্ষেত্রে F1 জনুতে ছেলেদের মধ্যে সবাই হবে স্বাভাবিক, কোনো ধরনের প্রচ্ছন্ন জিন নাই, দুইটা জিনই আছে, এটা হচ্ছে প্রকট অবস্থায়, মানে বড় সি অবস্থায় আছে, মানে ছোট সি থাকা মানে সেটা এফেক্টেড জিন, তো তাদের মধ্যে আছে, এদের মধ্যে আছে, এবং আমরা জানি যে এরা হবে ক্যারিয়ার, এরা হবে বাহক, কারণ একটা এফেক্টেড আর একটা ভালো। মেয়েদের ক্ষেত্রে তাহলে দুইটা এক্স ক্রোমোজোম আছে এবং একটা এফেক্টেড আর একটা ভালো, তাহলে সে হবে ক্যারিয়ার। তাহলে মেয়ে সন্তানের সন্তান সবাই
সবাই হবে বাহক। আর ছেলে সন্তান, তারপর লেখেন, এবং ছেলে সন্তানের মধ্যে ছেলে সন্তান সবাই হবে কি? মেয়ের সন্তান সবাই হবে বাহক, আর ছেলের সন্তান সবাই হচ্ছে স্বাভাবিক। মেয়ের সন্তান স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, মানে ছেলের সন্তান সবাই হবে স্বাভাবিক। যেমন আমরা বলছিলাম যে ভার্টিক্যাল ডায়াগোনাল ট্রান্সমিশন হয়। ডায়াগোনাল মানে কি? ওই যে বাবা মায়েরটা, যেহেতু এখানে বাবা ছিল বর্ণান্ধ, তাহলে কমন এফেক্টেড হয়েছে কারা? মেয়েরা। এর জন্য ডায়াগোনাল ট্রান্সমিশন, এই সকল ডিজিজের ক্ষেত্রে ডায়াগোনাল ট্রান্সমিশন হয়। এই যে এখানে একটা আমরা বর্ণান্ধ একটা চার্টের মাধ্যমে আমরা বর্ণান্ধ টেস্ট করি যে ও ভালো আছে না খারাপ আছে। ওই যে একটা চার্ট, বইয়ের মধ্যে দেখেন একটা ছবি দেওয়া আছে, এটাকে বলা হয় দিশেহারা টেস্ট। এটাকে ইশিহারা টেস্ট। এই টেস্টের নাম কি? ইশিহারা। ওই যে একটা বইয়ের মধ্যে থাকে, বইয়ের মধ্যে অনেকগুলো ইয়ে দেওয়া থাকে, মাঝখান বরাবর এই বিভিন্ন কালারের ছবি, মানে নাম্বার লেখা থাকে, বিভিন্ন জিনিস লেখা থাকে। বলো যে এটা কি? যদি দেখে এটা এনে কত লেখা? নওশিন বলেন এনে কত লেখা? 73। এই যে নিচের লেখা থেকে পড়ছে না, এখানে 73 যদি কেউ লেখা বুঝে তাহলে সে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। আর যদি এখানে 21 দেখে তাহলে সে বুঝবে যে হ্যাঁ ঝামেলা আছে। আমার এক ফ্রেন্ডই কালার মেডিকেল কলেজে ও আমার পাশে আশেপাশে রোল, আমার কত 69 আর ওর হচ্ছে 72, ও হচ্ছে কালার ব্লাইন্ড। ও ভালো দেখে না, ও দেখাচ্ছে মাঝখানে কিছু গ্যাপ চলে যায়, ডিফারেন্সিয়েট করতে পারে না। আর কোনো সমস্যা হয় ভাইয়া? না, ওই যে সমস্যা হয় যে লাইট সিগন্যালের ক্ষেত্রে ঝামেলা হবে। সাপোজ হচ্ছে কি বল, এবং সংসার অশান্তি হবে। কেন? বোর জন্য নিয়ে আসবো লাল কাপড়, লাল নিয়ে আসছে, কিন্তু বউ পছন্দ করে গোলাপিটা, উল্টা পাল্টা কালার নিয়ে আসবে, বুঝছে না? তারপর হচ্ছে ইয়ে হতে পারে, কি বলে, দেখা যাবে লাইটের সিগন্যাল, মোটরসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তো দিয়ে দিয়েছে নীল সিগন্যাল, মানে লাল সিগন্যাল দিয়ে দিচ্ছে, বন্ধ করা লাগবে, তখন ও দেখবো সবুজ হয়ে গেছে, তখন সে যখন চালানো শুরু করবে তখন হয়ে যাবে। হ্যাঁ, এখন নাকি যে একটা চশমা বেরিয়েছে, গুগল চশমা নাকি চশমা জানো, ওটাতে নাকি ভালো দেখা যায়। এই কালার ব্লাইন্ড কেউ যদি থাকে তাহলে ওই চশমাটা পরলে সে ওই এক্সাক্ট কালারটা দেখতে পাবে। নসিনের সমস্যা আছে, তাহলে এটা লিখে রাখেন যে ইশিহারা টেস্টের মাধ্যমে বর্ণান্ধ ইশিহারা কালার টেস্ট, কালার চার্টের মাধ্যমে আমরা যে ইশিহারা টেস্টের মাধ্যমে, ইশিহারা কালার টেস্ট এর মাধ্যমে বর্ণান্ধ রোগ শনাক্ত করা যায়। ইশিহারা কালার টেস্ট। সংসার জীবন অশান্তি হবে কালার ব্র্যান্ডের জন্য। ইশিহারা কালার টেস্টের মাধ্যমে বর্ণান্ধ নির্ণয় করা যায়। সে বর্ণান্ধ আছে কি নাই এটা আমরা ইশিহারা টেস্টের মাধ্যমে আমরা করতে পারবো। তারপরে আমাদের আরেকটা ছিল আমাদের দুশ্রেণী হিমোফিলিয়া। এখন আমরা পড়বো হিমোফিলিয়া। হিমোফিলিয়ার একটা আছে অবশ্য, থ্যালাসেমিয়ার একটা ইতিহাস আছে। হিমোফিলিয়া ক্রিসমাস না, হিমোফিলিয়াই হবে। তো হিমোফিলিয়া হচ্ছে একটা রক্ততঞ্চন গঠিত একটা অস্বাভাবিক, এটা একটা অবশ্যই জেনেটিক ডিজিজ, যেটার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয়। তাহলে হিমোফিলিয়া আমরা পড়বো এখন। হিমোফিলিয়া এটা হচ্ছে রক্ত তঞ্চন বুঝেন তো? তঞ্চন মানে কি? তঞ্চন গঠিত এক ধরনের অস্বাভাবিকতা। তাহলে এই ক্ষেত্রে কি হয়, রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো আছে আমরা জানি, রক্ত জমাট বাঁধার যে 13টা ফ্যাক্টর আছে,
এর মধ্যে এই মেজর ফ্যাক্টর কয়টা? চারটা। এই চারটা ছাড়া আরো মাইনর ফ্যাক্টরগুলো আছে, যেমন ফ্যাক্টর 8 আর 9। তাহলে এই ক্ষেত্রে রক্ত তঞ্চন ঘটার জন্য রক্ত জমাট বাঁধার 9, 8 এবং 9, 8 এবং 9। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ একটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, বা এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। এত নং ফ্যাক্টর অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি হিমোফিলিক। তাহলে একটা হচ্ছে অর্থাৎ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, আর একটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। এটাকে আর একটা নাম আছে, সেটা কি বলা হয়? ক্রিসমাস ফ্যাক্টর। এটাকে খ্রিসমাস বা ফ্যাক্টর বলা হয়। ক্ষয়রা ফলার শিকাদন্ত 6টা। খ্রিস বলতে 6ময়, খ্রিসমাস বানানো, খ্রিস্টমাস, খ্রিসমাস ফ্যাক্টর। একটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, একটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ফ্যাক্টর। এটাকে ক্রিসমাস ফ্যাক্টর কেন বলে? ক্রিসমাস রানী ভিক্টোরিয়া ছিল, ওর 2 মেয়ে সন্তান ছিল, অ্যালিস অ্যান্ড বিয়াট্রিস। নাম হচ্ছে অ্যালিস অ্যান্ড বিয়াট্রিস। ওরা এই হিমোফিলিয়া, এই ফ্যাক্টর 9 নাম্বার ফ্যাক্টর না থাকার কারণে যে হিমোফিলিক হয়েছে, দিস কল অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, মানে বি যেটা, এটার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর বলে। কারণ যেহেতু এই রাজবংশের মধ্যে 2 জন সন্তান এফেক্টেড ছিল, এবং ওদের নাম অনুসারে বা ওদেরকে ইয়ে করার জন্য নাম লিখছে ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস। এবং আলটিমেটলি তাদেরকে, ওরা ছিল ব্রিটিশ, তো তখনকার মধ্যে তো রাজপরিবারের মধ্যে বিয়ে হইত। তো এটা তো ঝামেলা হয়ে গেল, যে কারণ নিজ বংশের মধ্যে তো বিয়ে দেওয়া সম্ভব না। কেন? যদি নিজ বংশের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে আরেকটা জিনিস হচ্ছে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়া হইলে এই সকল রোগগুলো আরো বেশি এফেক্টেড হবে। কেন? কারণ হচ্ছে, চিন্তা করেন, আমার বংশে কারো এই সকল রোগ আছে, তাহলে আমার কাজিন অথবা আশেপাশে যে দূর সম্পর্ক বা নিকট আত্মীয় যারা আছে, ওদের মাঝখানে যদি এফেক্টেড হয়, তাহলে দ্যাট মিনস আমার আছে মানে হচ্ছে ওরও থাকবে, মানে আমার আছে মানে আমার কাজিন ওরও থাকবে। তাহলে এদের মাঝখানে যদি এফেক্ট বিয়ে হয়, তাহলে এদের সন্তানগুলো আরো বেশি এফেক্ট হবে। কিন্তু আমার আছে, কিন্তু আমার এমন কারোর সাথে যদি সম্পর্ক হয় যে যা ওর না থাকার সম্ভাবনা বেশি, দূরে গিয়ে সম্পর্ক হইল, তাহলে সেক্ষেত্রে ওদের মাঝখানে যদি একজন এফেক্টেড হয় আর একজন যদি কম থাকে, স্বাভাবিক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সন্তানগুলো এফেক্টেড হবে না। বুঝছে না কথা? কম এফেক্টেড হবে, হইলেও কম এফেক্টেড হবে। কিন্তু আমার বংশে আমার আছে মানে কি, আমার বংশে মোটামুটি সবারই আছে, এবং সেক্ষেত্রে যদি বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সন্তানগুলো আরো বেশি এফেক্টেড হবে। এই জন্য নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হওয়া ঠিক না। আসসালামু আলাইকুম। আর তারপরে আর কি বললাম, যদি এমন হয় যে নিকট আত্মীয়ের মধ্যে হয়, এবং ওদের ক্ষেত্রে কি হলো, তাহলে ওরা তো রাজবংশ, সাধারণ মানুষের মধ্যে ওদের সম্পর্ক হবে না। এর জন্য দেখলো দূরবর্তী রাশিয়ার রাজবংশের সাথে কোন ছেলে জানে, নাম মনে নাই, ওদের সাথে পরে বিয়ে হয়েছে, এবং ওই রাজবংশের মধ্যে ওইখানে এফেক্টেড হয়ে গেছে। এফেক্টেড হওয়ার পর ওদের সাথে আবার স্পেনের রাজবংশের মধ্যে সম্পর্ক হয়েছে, এবং বিভিন্ন এরকম এই রোগগুলো এরকম করে ছড়াইছে।
তো এটা ডক্টর আলিমের বই লেখা আছে ভালো করে, ইতিহাসটা লেখা আছে। তাহলে আমরা এটা হবে হিমোফিলিয়া। নর্মালি সাধারণত এটাও একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে কোন অবস্থায় এদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে? প্রচ্ছন্ন অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে কোশ্চেনটা লেখেন, বাবা স্বাভাবিক, বাবা স্বাভাবিক এবং মা হিমোফিলের বাহক হলে, হিমোফিলিয়া যেটা হিমোফিলিক এ বা ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়। ওই যে একটা আমরাও লিখছি না, যে প্রথম যেটা ছিল হিমোফিলিয়া এ, যেটা 8 নম্বর ফ্যাক্টরের জন্য হয় সেটাকে বলা হয় এ, হিমোফিলিয়া এ। আর একটা 9 নম্বর ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে বলা হয় হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এর আরেকটা নাম আছে, নাম কি? ক্লাসিক হিমোফিলিয়া। আর হিমোফিলিয়া বি এর আরেকটা নাম আছে, নাম কি? ক্রিসমাস হিমোফিলিয়া। হ্যাঁ, ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, আর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তাহলে দাঁড়িয়ে দিয়ে লেখেন যে কি বললাম, হিমোফিলিয়া এ। হ্যাঁ, হিমোফিলিয়া এ কে ক্লাসিক হিমোফিলিয়া বলে। লেখেন হিমোফিলিয়া এ কে, উপরে লিখে রাখেন কি হিমোফিলিয়া এ কে ক্লাসিক হিমোফিলিয়া বলে। এটা বাসায় গিয়ে পড়লেই হবে। আচ্ছা, এখন কোশ্চেনটা কি ছিল যেন? বাবা স্বাভাবিক এবং মা হিমোফিলিয়ার বাহক হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে ব্যাখ্যা করো। মা হিমোফিলিয়ার বাহক হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে ব্যাখ্যা করো। তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে আমরা কিভাবে করবো? তাহলে জিনতাত্ত্বিক ব্যাখ্যা করি। মনে করি কি বলছে, স্বাভাবিক না, বাবা স্বাভাবিক। তাহলে স্বাভাবিক বাবার জিনোটাইপ। মনে করি স্বাভাবিক বাবার জিনোটাইপ। তাহলে কি হবে? স্বাভাবিক বাবার জিনোটাইপ মানে কি? ওক্ষেত্রে এক্স হিমোফিলিয়া যেহেতু বড় হাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা না, তাই না? এইচ দ্বারা প্রকাশ করো। আর বাহক কি বলে? বাহক মায়ের জিনোটাইপ। কোনটা হবে? এক্স একটা এফেক্টেড, একটা ভালো আর একটা এফেক্টেড। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে চিন্তাত্ত্বিক ব্যাখ্যা যদি করি, সেক্ষেত্রে কি হবে? ইয়ন হচ্ছে প্যারেন্টস 1, এটা ওদের ক্ষেত্রে ফিনোটাইপ হবে স্বাভাবিক বাবা ক্রস বাহক মা। ওদের মাঝখানে যদি হয় তাহলে জিনোটাইপটা কেমন হবে? তাহলে এক্স স্বাভাবিক বাবা মানে এক্স এইচ ওয়াই স্বাভাবিক ক্রস এক্স এইচ তাহলে ওদের গ্যামেটগুলো কেমন হবে? ক্রস করলে তাহলে কি হবে? এক্স এইচ ওয়াই আর এক্স এইচ। তো সেক্ষেত্রে গ্যামেটগুলো এরকম হলো। তাহলে তার সন্তানের প্রকৃতি কেমন হবে? ফিনোটাইপ, জিনোটাইপ আর হচ্ছে গ্যামেট। তাহলে অধিকারী কত কোনটা হবে? সেক্ষেত্রে F1 এদের এটা যদি হয় তাহলে XH এর সাথে এটা যদি হয় তাহলে XH এটা যদি হয় তাহলে XHY আর ওর ক্ষেত্রে XHY। তাহলে সেক্ষেত্রে
মেয়েদের ক্ষেত্রে কি হবে? বাহক হবে একটা 50% বাহক। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে? 50% আক্রান্ত। এই বুঝছেন নি কথা? মেয়েদের ক্ষেত্রে কি হবে? 50% বাহক। তাহলে এফ অঞ্চলতে 50% 50% মেয়ে বাহক আর 50% ছেলে আক্রান্ত। মানে যেটার মধ্যে ছোট এইচ আছে, যে এইচ ইজ এফেক্টেড যেহেতু ওর একটা কোনো সাপোর্টিং জিন নাই, তাহলে সে এফেক্টেড। আর ওর ক্ষেত্রে একটা প্রচ্ছন্ন অবস্থা আছে, আর একটা ভালো একটা এফেক্টেড। তাহলে এটা হবে বাহক, আর এটা হবে স্বাভাবিক, এটা হবে স্বাভাবিক। তাহলে মোট সন্তানের স্বাভাবিক হবে 75% ওভারঅল যদি আমরা সন্তান হিসাব করি। মানে এমন না যে শুনেন, অনেকে হয়তো বা ধারণা হতে পারে যে আমার 4টা সন্তানই হওয়া লাগবে এটা প্রমাণ করার জন্য, এমন না। মানে যে কোনো সন্তানই হয়, মানুষের তো একসাথে 4টা সন্তান হতে পারে, হবে না। কিন্তু কোনো যদি একটা সন্তান, সাপোজ একটা মেয়ে সন্তান হলো এই অবস্থা, তাহলে মেয়ে সন্তান যেহেতু হয়েছে, তাহলে মেয়ে সন্তানের ক্ষেত্রে 50% হবে বাহক হওয়ার সম্ভাবনা থাকবে, আর 50% হবে স্বাভাবিক। আর ওভারঅল সে হবে ভালো, তার বৈশিষ্ট্য কোনো প্রকাশ পাবে না, কিন্তু সে ক্যারিয়ার হবে। আর কিন্তু ছেলে সন্তান যদি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ওর ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%। সেক্ষেত্রে ও এফেক্টেড হবে। যে কোনো সন্তানই, মানে ছেলে সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে 50%, আর ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে শুক্রবার 9টায়। থ্যাংক ইউ।